আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ। জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে। এবার জাতিসংঘের উপমুখপাত্র তিনি একটি প্রশ্নের উত্তরে যে জবাব দিলেন, সেই জবাব একেবারে স্পষ্ট করে দেয় জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক, কিন্তু সেটা আদৌ কি সম্ভব? ইনক্লুসিভ নির্বাচন হতে হলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচন পিছিয়ে দিতে হবে, পুনঃতফসিল করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাদেরকে দেশে ফিরতে দিতে হবে। এতগুলো কর্মযজ্ঞ কি সম্ভব, কিংবা এতগুলো কর্মযজ্ঞ করার সদিচ্ছা কি বর্তমান সরকারের আছে? বর্তমান সরকার এও তো প্রশ্ন করতে পারে যে জনগণের চাহিদাই বা কতটুকু আছে। কি বলছেন জাতিসংঘের প্রতিনিধি নতুন করে? প্রথম আলো যে খবরটা সামনে নিয়ে আসলো সেই খবর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। থাকবেন। বলছিলাম জাতিসংঘের প্রতিনিধির আবারও ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত বাংলাদেশকে কেন্দ্র করে। জাতিসংঘ বারবার তাদের ভোল পাল্টাচ্ছে কেন, সেটা একটা বড় ব্যাপার। তারা তাদের অবস্থানে একেবারে অনড় থাকতে পারছে না কেন? প্রতিটা মুহূর্তে বিভিন্ন দিকের অবস্থা বিশ্লেষণ করে তারা হয়তো নানা রকমের মন্তব্য করছে নানা সময়ে। এবার যেমন দেখা গেল যে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করলো সেই মন্তব্যের অর্থ দাঁড়ায় আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথাই তারা ভাবছে। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র, সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ। সব নাগরিক অংশগ্রহণ করতে পারেন এমন নির্বাচন মানে কি? মানেটা তো পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচন, সব নাগরিক মানেই হচ্ছে সব রাজনৈতিক দল, আর সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না এটা তো জাতিসংঘ জানে, এবং জাতিসংঘই প্রথম দিকে প্রেসক্রিপশন দিয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচন মানে এটা না যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। সরকার ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা তারা তৈরি করবে, তারা ব্যাখ্যা করবে, সরকারের ওপরে ছেড়ে দিয়েছিল। এক ধরনের সরকারের সঙ্গে আঁতাত করেছিল জাতিসংঘ। যদিও জাতিসংঘ সারা বিশ্বে একটা ঠুঠো জগন্নাথের মতো সংগঠনে পরিণত হয়েছে, বড় শক্তিগুলোর ইশারায় চলে, আমেরিকা সহ বড় শক্তিগুলো যেভাবে বলে সেভাবেই চলে, এখনো হয়তো সেভাবেই চলছে। যদি এখনো সেভাবেই চলে এই কথাটা ধরে নেওয়া যায় মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে, তাহলে কি দাঁড়ায়? তাহলে কি এরকম দাঁড়ায় যে আমেরিকার সিগন্যাল পাল্টে গেছে? কিন্তু আমেরিকার বিভিন্ন সিগন্যাল দেখে তো মনে হচ্ছে না যে সিগন্যাল পাল্টেছে। গতকালকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে ওয়াশিংটন পোস্ট তারা বলার চেষ্টা করছে যে আমেরিকা জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে, তার মানে জামাত ক্ষমতায় আসুক এটা তারা চাইছে। তাহলে তারা ইনক্লুসিভ নির্বাচনের ভাবনা ভাববে কেন, আর সেই ভাবনায় জাতিসংঘ প্রভাবিতই বা হবে কেন? কি বললেন এই উপমুখপাত্র, চলুন একটু জেনে দেখি। নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। খুবই পরিষ্কার কথা, শুধুমাত্র তিনি আওয়ামী লীগের নামটা উচ্চারণ করেননি, বাকিটা সবই বলেছেন। কি বলছেন? যে সব লোক যেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে কি আমরা এটা দেখছি না যে পূর্বের যে কোনো সময়ের মতোই ভিন্ন মতকে দমন করা কিংবা ভিন্ন মতকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারগুলো চলছে? ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না, ভিন্ন মত দিলেই সেটার উপরে এক ধরনের খড়গ নেমে আসছে। এরকমটা অনেক ক্ষেত্রেই তো আমরা দেখছি, যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা বহু বছর ধরে দেখে আসছি। তার পরিবর্তন কিন্তু আমরা হতে দেখিনি। সেই ক্ষেত্রে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে জাতিসংঘ নতুন করে আবার বলবে যে সবার সহাবস্থান দরকার, সবার সমান অংশগ্রহণ দরকার। তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? সেটা তো একটা বড় প্রশ্ন। জাতিসংঘ দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন
দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। কি যে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। তিনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারেন সেটাও জানি। বাংলাদেশে এসে রোহিঙ্গাদের নিয়ে নাটক মঞ্চস্থ করে তিনি চলে গেলেন। তারপরে কিন্তু রোহিঙ্গারা সেই সময় বলা হয়েছিল যে রোহিঙ্গারা তাদের যে পরবর্তী ঈদ, সেই পরবর্তী ঈদ তারা তাদের নিজের মাটিতে করবে। তারপরে একাধিক ঈদ চলে গেল, সেই পরবর্তী ঈদ আর এলো না এবং আসবেও না। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন অন্তর্বর্তী সরকার 12ই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না, এমন প্রশ্ন তাকে করা হয়েছিল। জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র তিনি বলেছেন, অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। এই মুখপাত্র কি তিনি জানেন বাংলাদেশে সেটা যেটা তিনি চাইছেন সেটা আছে কি নেই? খোঁজ নিয়েছেন যে বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শ ওপেনলি বলা যায় কিনা? এমনকি আগামীতে যে ভোট হচ্ছে সেই ভোট যে হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে, সেখানে প্রকাশ্যে না ভোট দিব কিংবা না ভোটের ক্যাম্পেইন করব এরকমটা বলার অবকাশ সেটা রয়েছে কিনা? সেই প্রশ্নটা এই কারণেই করছি যে গতকালকেই আমরা এই আলোচনাও করেছি যে না ভোটের ঘোষণা দেওয়ার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং তার দলকে নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে পুরো নির্বাচনই ম্যাসাকার করে দেওয়ার হুমকি তো দেয়া হয়েছে এবং সেই দৃশ্য তো আমরা দেখেছি। সুতরাং এরকম পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না যে সবার যে রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ ওপেনলি সে প্রকাশ করতে পারে কিংবা চর্চা করতে পারে কিংবা তার মতামত দিতে পারে। তাহলে জাতিসংঘ কি করবে? জাতিসংঘের আদৌ কি কিছু করার আছে? কিছুই করার নেই। জাতিসংঘ একটা নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদের বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই। এরা ক্ষমতাধরদের এক ধরনের ইশারাই চলে। ক্ষমতাধররা যেভাবে ইশারা করে সেভাবেই তারা চলে। আর এই ধরনের এই যে বিবৃতি, বক্তৃতা, এগুলো শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছুই নয়। দর্শক, আচ্ছা, আপনারা তো গতকালকে সেই সারা জাগানো ওয়াশিংটন পোস্টের ফোনালাপ শুনলেন যে একজন মার্কিন কূটনীতিক কিভাবে গোপনে 4 জন বাংলাদেশি নারী সাংবাদিককে নসিহত করছেন যে তারা জামাতকে বন্ধু বানাতে চান, জামাতের সঙ্গে কাজ করতে চান এবং বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির কারণে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। তো আমি একটু খুব সংক্ষেপে আর কি পুরো ঘটনাটা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরবো। তার আগে বলি যে আজকে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে এবং তিনি ইউনূসকে বলেছেন যে আমেরিকা সব দলকে সমান চোখে দেখে, কিন্তু যদিও এটা যে তারা সমান চোখে দেখে না, এটা গতকালকের ফাঁসকৃত অডিওতেই প্রকাশ পেয়েছে। তো যদি শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত তাদের দূতাবাসে বিভিন্ন সেমিনার সভার আয়োজন করে। তো 1 ডিসেম্বর, গত বছরের 1 ডিসেম্বর সেরকম একটা সবাই কয়েকজন নারী সাংবাদিককে দাওয়াত দেওয়া হয়েছিল এবং এরা রিপোর্টার পর্যায়ের। এদের ভিতর একজন আছে টকশো উপস্থাপক, নাম হচ্ছে নামের প্রথম অক্ষর হচ্ছে কয়েক আর কা। তো উনি করেছেন কি, গোপনে মোবাইল ফোন নিয়ে গিয়েছেন কোন একটা জায়গায়, শরীরের মোবাইল ফোনটা অন করা ছিল রেকর্ড অবস্থায়। তো তখন ওই মার্কিন কূটনীতিক তিনি যা বলেছেন তার সবকিছু এই মহিলা সাংবাদিক রেকর্ড করে নিয়েছেন এবং বলাই বাহুল্য যে ওই মহিলা সাংবাদিক বিএনপি ঘরানার এবং ওনার স্বামী কোন একটা জায়গা থেকে বিএনপির মনোনয়নের চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। বাট এখনো আশায় আছে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো এমপি না হতে পারলেও কোনো একটা পদে হয়তো বা তাকে দিতে পারে। মার্কিন কূটনীতিক তিনি ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন, তার যে অর্থনৈতিক উন্নয়ন এবং তার যে চিন্তা ভাবনা এবং তিনি যেভাবে পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করেছেন এবং তিনি যেভাবে রেফারেন্ডাম, সংস্কার, গণভোট এগুলো তিনি যে করতেছেন, যে সংস্কারের উদ্যোগী হচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে
যেখানে জাতিসংঘ বলতেছে যে শেখ হাসিনার বিচারে আসলে ত্রুটি আছে, কারণ শেখ হাসিনা এখানে নাই, কারণ অনুপস্থিতিতে বিচার করা যায় না। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিধান নেই। সেখানে কিন্তু এই মার্কিন কূটনীতিক ভূয়সী প্রশংসা করতেছেন। তিনি বলতেছেন যে ইউনূস যা করেছেন তার ম্যান্ডেটে ছিল, এবং তিনি ক্ষমতা থাকা অবস্থায় একটা রায় দেখে যেতে পেরেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়। এবং ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে ম্যানেজ করেছেন, কথা বলেছেন, এটাও প্রশংসা করা হয়েছে। তার মানে ডক্টর ইউনূসের এই লন্ডনে যাওয়াতেও কিন্তু আমেরিকার সায় ছিল, কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে বিএনপি জামাত কেউই কিন্তু সংস্কার টেবিল থেকে চলে যায়নি, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে। তো এটা দিয়ে প্রশংসা করেছেন। এবং যেটা সবচেয়ে আপত্তিকর যে জামাত ইসলামের লোকেরা শিক্ষিত, তারা ইউনিভার্সিটিতে জিতেছে, তারা ক্ষমতা এলে কখনোই শরিয়া আইন পাশ করবে না। তারা কথা দিয়েছে এবং তারা স্টুপিড না, তারা সব বোঝে। তোমরাও তোমাদের অনুষ্ঠান তাদেরকে দাওয়াত দিতে পারো, তারপর তাদের সঙ্গে কথা বলতে পারো। এবং বাংলাদেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে, বাংলাদেশের মানুষ ইসলামিস্ট হয়ে যাচ্ছে। সুতরাং এবার জামাত ইসলাম ইতিহাসের সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে। তারপরে যদি জামাত ক্ষমতায় না আসে এবং যদি মানুষের ইসলাম পন্থা দিকে ঝোঁকা বন্ধ হয়, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি এমন দুর্নীতিতে জড়িয়ে পড়বে যে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। আর যদি জামাত শরিয়া আইন করে ক্ষমতায় এসে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র 100% ট্যাক্স বসাবে, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। এবং ও আরেকটা কথা বলেছিল যে ইউনূসের কারণেই প্রবাসীরা এখন হুন্ডিতে টাকা পাঠায় না, প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠায়। আর জামাত ইসলাম শরিয়া আইন চালু করলে 100% ট্যারিফ। তো এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে যেই কূটনীতিক এটা বলেছেন তিনি অবশ্যই কোনো বড় ধরনের কূটনীতিক না, তিনি একজন কাউন্সিলর পর্যায়ের। এখন একটা দেশের উপর একটা দেশ যদি ট্যারিফ বসায়, তাহলে এটা তো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার। একজন কূটনীতিক তো বলতে পারে না যে ট্যারিফ বসাবে, তাই না? তো এটা আবার ওই কয়াকারকা নামের মহিলা সুন্দর রেকর্ড করেছেন। রেকর্ড করে যেহেতু তিনি বিএনপি ঘরানার, তিনি এসে যোগাযোগ করলেন আবার দুইজন পুরুষ সাংবাদিকের সঙ্গে। একজনের নাম হচ্ছে জরসুকা জু, আরেকজনের নাম হচ্ছে মরসুকা মু। হ্যাঁ, তো এই দুইজনকে বললো, ভাই দেখেন কি কথা বলেছে মার্কিন কূটনীতিক। তো এই জন চিন্তা করলো যে যদি বড় কোনো মিডিয়ায় এই রিপোর্টটা দেওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। তখন তারা যোগাযোগ করলো ওয়াশিংটন পোস্টের ভারতের প্রতিনিধি প্রাণশু ভার্মার সঙ্গে, যে ভার্মা দাদা পাইছি ঘটনা একটা, দেও। তো তিনি আবার এই অডিওটা পাঠিয়েছেন ওয়াশিংটন পোস্টের হেড অফিসে। তারা তাদের বিভিন্ন টেকনোলজি দিয়ে পরীক্ষা করে দেখেছে এবং বুঝেছে যে এই অডিওটা সলিড, এটা কোনো এআই দ্বারা তৈরি না। এবং যদিও অডিওতে ভারত বিষয়ে কোনো কথা বলাই হয়নি, কিন্তু ওই ভারতীয় সাংবাদিক প্রাণশু ভার্মা তিনি আবার এখানে মাইকেল কুগেলম্যানকে দিয়ে আবার ভারতের কথা বলেছেন যে হ্যাঁ, আমেরিকা যদি চায় বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, তাহলে কিন্তু ভারত এটা মেনে নেবে না। এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন সর্বোচ্চ তলানিতে। বাণিজ্য চুক্তি হয়নি, দুই দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে, এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক। এমন অবস্থায় জামাত ইসলামের উপর আমেরিকার সমর্থন ভারতকে আরো রাগান্বিত করবে এবং ভারত আমেরিকার সম্পর্ক আরো খারাপ হবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি অডিওটা ফাঁসের যে পুরো তথ্য, এগুলো হচ্ছে ঘটনা। এবং আগামীতে যেই সরকার আসুক না কেন, সে বিএনপি হোক জামাত হোক, এই বহির্বিশ্ব বা এই কূটনীতিকদেরকে ম্যানেজ করা কিন্তু এত সহজ হবে না। অলরেডি মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি গতকালকে বলেছেন যে আমি আসার পর দেখেছি যে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং আমি এই ঝুঁকির বিষয়গুলো তুলে ধরবো বাংলাদেশ সরকারের কাছে, যে চীনের কাছ থেকে দূরে থাকো। এর কিছুক্ষণ পরেই চীন দূতাবাস বলছে যে বাংলাদেশ চীনের বন্ধুত্ব অনেক শক্ত এবং মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে, সুতরাং তোমরা আমেরিকা এসব বাদ দিয়ে নিজেদের চরকায় তেল দাও এবং কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয় সে চিন্তা করো, আমাদেরকে নিয়ে চিন্তা করো না। কাজেই মানে এরকম সাচা সোলা কথা মুখের উপর মুখে এটা আগে শোনা যায়নি। কাজেই আমার মনে হয় যে ওই মার্কিন কূটনীতিকরাও আসলে ওই ডোনাল্ড ট্রাম্প হয়ে গিয়েছে, মানে মুখের উপর সব বলে দেয়। শেষ কথা, কেন মার্কিন কূটনীতিকের রুদ্ধদ্বার বৈঠকের গোপন অডিও এভাবে ফাঁস করা হলো? তার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই তিনজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, একজন পুরুষ সাংবাদিক, এরা তিনজনই কিন্তু বিএনপির ঘরানার। আপনি এদের সোশ্যাল মিডিয়া ফলো করলেই দেখবেন যে জামাতের পক্ষে কোনো কথা নেই, সবসময় বিএনপির পক্ষে কথা বলে। তারা চিন্তা করেছে যে বাংলাদেশে কিন্তু ইসরায়েল ঘৃণিত, ভারত ঘৃণিত,
আমেরিকাও ঘৃণিত। বাট বাংলাদেশের মানুষ যেই লেভেলে ইসরায়েল এবং ভারতকে ঘৃণা করে, আমেরিকা কিন্তু ওই লেভেলে করে না। আমেরিকার ব্যাপারে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া আছে, একটা ভাব আছে। তারপরেও এই দুই সাংবাদিক চিন্তা করলো যে যদি এই রিপোর্টটা আমরা পাবলিশ করে দিই, তাহলে প্রমাণিত হবে যে আসলে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আর যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামিস্টের দিকে ঝুঁকে যাচ্ছে, কাজেই মানুষ বলবে যে না, আমেরিকা যা চায় তা দেওয়া যাবে না, কারণ তারা আমেরিকাকে পছন্দ করে না। এই কারণে জামাত ইসলামের ভোট কমবে। এটা মনে করে বিএনপির উপকারের জন্যই কিন্তু তারা এই রিপোর্ট বা ওয়াশিংটন পোস্টকে দিয়ে ছাপিয়েছে। কিন্তু বিষয়টাতে আসলে সাপে বর হয়েছে। জামাত ইসলাম কিন্তু এই বিষয়টাতে ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে মরহুম মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুল্লাহ তারেক, তিনি এই পোস্টটা শেয়ার করেছেন এবং অনেকে উৎসাহিত করতেছেন যে পোস্টটা শেয়ার করতে বলতেছেন, কারণ জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দল। বাট ইসলামী দলকে পশ্চিমারা ভালো চোখে দেখে না, যেমনটা ভারত দেখে না, তাই না? যে আমেরিকা কয়েকদিন আগে ইসলামী দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে। এখন সেই আমেরিকা যখন 4 জন নারী সাংবাদিককে নিয়ে বলতেছে যে জামাতকে আমরা বন্ধু বানাতে চাই, তাহলে এটা তো জামাতের জন্য একটা বিশাল বড় একটা অ্যাকসেপ্টেন্স যে হ্যাঁ, আমাদের দল জামাত ইসলাম এখন পশ্চিমের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং নির্বাচনের আগে এই যে অডিও ফাঁস হলো, এতে দেখা গেল যে পশ্চিমারা বলতেছে জামাতের মতো দলকে বন্ধু বানাতে চাই। তার মানে এটা হচ্ছে জামাতের বড় পাওয়া। এবং পশ্চিমা দেশগুলোর ভিতরে ও একটা কথা বলি, এখানে কিন্তু মার্কিন কূটনীতিক কনভারসেশনের এক পর্যায়ে বলেছে যে আমাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নও আছে। কাজে এই যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা জামাতকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করলো, জামাত মনে করে যে ভোটের মাঠে, নির্বাচনের মাঠে তারা আরো এক ধাপ এগিয়ে গেল এবং তাদের আত্মবিশ্বাসও বেড়ে গেল যে তারা পশ্চিমের অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো এখন বিএনপিও খুশি, জামাতও খুশি। এখন দর্শক আপনারাই বলেন যে আসলে এই রিপোর্টটা প্রকাশ হওয়ায় বিএনপির লাভ হলো নাকি জামাতের লাভ হলো, নাকি বিএনপির ক্ষতি হলো নাকি জামাতের ক্ষতি হলো? এই জিনিসটা আপনাদের মন্তব্যে জানতে চাই।